স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে সঙ্গে আছি আমি তানিয়া হারুন। জানাবো বিস্তারিত খবর। স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামে চলছে সব গার্মেন্টস। করোনার ভয়াবহতার মধ্যেও দেশের অর্থনীতি সচল রাখতে চট্টগ্রামে পোশাক শিল্প কারখানার শ্রমিকদের টিকার আওতায় আনার চেষ্টা বিজিএমইএর। করোনার থাবা কাটিয়ে ঘুরে দাঁড়ানো পোশাক শিল্প যেন থমকে না যায়, সেদিকে সরকারের নজর রাখার আহ্বান অর্থনীতিবিদদের। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। ধরন পাল্টে আবারও বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। বাংলাদেশেও ত্রাস অব্যাহত থাকায় স্বাস্থ্যবিধি নিয়ে এসেছে নির্দেশনা। দেশের অর্থনীতির চালিকা শক্তি পোশাক শিল্প খাত সচল রাখতে চট্টগ্রামের সব গার্মেন্টসে চলছে বিজিএমইএর তদারকি। টিকার আওতায় আনা হচ্ছে সব গার্মেন্টস কর্মীকেও। ভিতরের পরিবেশ সবসময় গার্মেন্টসের 3.5 ফিট দূরত্ব বজায় রেখে কমপ্লায়েন্স যে ফ্যাক্টরিগুলো আছে তারা অবশ্যই 3.5 ফিট দূরত্বের মধ্যে রাখে, যেটাকে আমরা সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বের কথা বলি। পোশাক শ্রমিকরাও অপেক্ষায় দ্রুত ভ্যাকসিন পাওয়ার আশায়। গার্মেন্টস শ্রমিক যারা আছে তাদেরকে টিকার ব্যবস্থা করে দিলে সব থেকে ভালো হয় সরকারের থেকে আর কি। আতঙ্ক মুক্ত হব টিকা দিলে। হ্যাঁ, আমাদের সুবিধা হবে। গত বছর বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে একের পর এক রপ্তানি আদেশ বাতিল হলেও আবারও চাঙ্গা হয়েছে পোশাক খাত। ব্যস্ততা সব কারখানাতেই। পোশাক শিল্পের কর্মীরা রয়েছে, 41,000 কর্মী রয়েছে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে পেরেছি। বিজিএমএর হিসাবে 3 শতাধিক ক্রেতা প্রতিষ্ঠানের 315 কোটি ডলারের প্রায় 27,000 কোটি টাকা রপ্তানি আদেশ স্থগিত হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে রপ্তানিকারকদের 5,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছিল সরকার। এই ক্ষতিগ্রস্ত যাতে না হয়, আমার প্রোডাকশন ক্যাপাসিটি যাতে ওরা না কমায়, সরকার এটা যথাযথ পলিসি সাপোর্ট দিবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে করোনার মধ্যেও পোশাক শিল্প খাতে চালিকা শক্তি ধরে রাখতে, শ্রমিকদের সুরক্ষিত রাখতে টিকার কোনো বিকল্প নেই বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত 11 দফা বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। এদিকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলার সরকারি নির্দেশনা, ট্রেন কিছুটা মানলেও সিটের সমান যাত্রী নিয়ে চলছে বাস। এমন প্রেক্ষাপটে স্বাস্থ্যমন্ত্রী হুঁশিয়ার করেছেন, স্বাস্থ্যবিধি না মানলে পরিণাম হবে ভয়াবহ। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বাস কাউন্টারগুলোতে যাত্রীদের চাপে স্বাস্থ্যবিধি চরমভাবে উপেক্ষিত। বাসে কিংবা কাউন্টারে কোথাও নেই জীবাণুনাশক স্প্রে, বসানো হচ্ছে পাশাপাশি আসনে। মাস্ক বাধ্যতামূলক হলেও গণপরিবহনে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, করোনা সংক্রমণ প্রতিরোধে বাস মালিক শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে নির্দেশনা না আসায় আগের নিয়মে চলছে যাত্রী পরিবহন। আমাদের কেন্দ্রীয় ফেডারেশন এবং আমাদের নির্দিষ্ট কর্তৃপক্ষ বিআরটি এর সঙ্গে দফায় দফায় মিটিংয়ের ভাড়া বৃদ্ধি না করে সিট প্রতি যাত্রী 15 তারিখ থেকে কার্যকর করা হয়েছে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সিট প্রতি যাত্রী চলাচল করবে। তবে নিয়ম মেনে যাত্রা করছে ট্রেন। অর্ধেক আসন ফাঁকা রেখে দেয়া হচ্ছে টিকিট। নিশ্চিত কল্পে আজকে সকাল 5:30 থেকেই আমি নিজে সহ আমাদের অফিসার এবং আমাদের যে ফোর্স আছে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের গেটে রেখে আমরা সবাইকে নিয়ে একযোগে, টিকিট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি, শুধু টিকিট যাদের আছে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন সহ 11 দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, এই বিধিনিষেধ না মানলে দেশে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে। সকলেই আপনার টিকা নিয়ে নেবেন। টিকা নিলে আপনার সুরক্ষিত থাকবেন, মৃত্যু ঝুঁকি কমে যাবে। আর মাস্ক পরতে হবে যাতে কিনা আমরা সংক্রামিত না হই। টিকা কিন্তু সংক্রমণ ঠেকাতে পারে না সেইভাবে, মাস্ক পারে, সেজন্য মাস্ক পরতে হবে। তবে এখনো বাস মালিকরা সেই নির্দেশনা মানছেন না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বছরের প্রথম বিধিনিষেধের মধ্যে বাসে প্রতি আসনে এবং ট্রেনে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহন শুরুর কথা থাকলেও চট্টগ্রামে বাস্তবায়ন হয়নি তা। পরিবহন মালিকরা বলছেন, প্রতি আসনেই যাত্রী পরিবহনের সিদ্ধান্ত তাদের, কিন্তু দাঁড়িয়েও যাত্রী বহন করা হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মাঠে দেখা যায়নি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ।
জায়েদ, চট্টগ্রামের স্বাস্থ্যবিধি প্রতিপালনের অবস্থা কেমন দেখছেন আপনি, আমাদেরকে জানাবেন। দেউরি মোড়ে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আজকের যে বিধিনিষেধের কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বা যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেটির বিষয়ে প্রতিবেদনে যেমনটি দেখলেন, আসলে গোটা চট্টগ্রাম শহরেই আমরা এমন চিত্র দেখেছি যে মানুষের মধ্যে এটির কোনো প্রভাব পড়েনি, অর্থাৎ অনেকেই জানেন অনেকেই জানেন না এমন একটি অবস্থা। আর স্বাভাবিক সময়ে যেমন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব একটু কমে যাওয়ার পর মানুষের চলাচল যেমন ছিল এখন তেমনটি আছে, কেউ মাস্ক পরছেন কেউ পরছেন না। এটি আসলে যতটুকু সচেতন করা দরকার ততটুকু সচেতন মানুষজনকে করা যায়নি বা সচেতন হননি। আরেকটি বিষয়, এই স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যেরকম সড়কে পথে ঘাটে জনসমাগম পূর্ণ স্থানে থাকার কথা, সেই ধরনের কোনো উপস্থিতি আমরা দেখিনি। জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নিতে বা কোনো ধরনের অভিযান বা কোনো ধরনের তৎপরতা কিছুই আমরা আজকে এই সারাদিন এই বিকেল 3টা পর্যন্ত চট্টগ্রামে কিছু দেখতে পাইনি। একটু এখানে যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে একটু কথা বলতে চাই, এখানে একটু কথা বলতে চাই যে কোনো ধরনের বিধিনিষেধ বা কিছু বলা হয়েছে কিনা তাদেরকে একটু জানতে চাই তোমার কাছে। এখন পর্যন্ত কোনো ধরনের কথা বলা হয়েছে কিনা যে তোমাদের এখানে? জি বলা হয়েছে, মাস্ক লাগানোর জন্য। জি, দোকান বন্ধ বা খোলার কোনো সময়সূচি নিয়ে কিছু বলা হয়েছে? না, এটা শুনি নাই। যেমনটি এই দোকানে যারা কাজ করেন এমন এক দুজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছি, যেমনটি তারা বললেন যে তারা এই মানে গণমাধ্যম বা অন্যান্য জায়গায় যেই নির্দেশনাগুলো আছে সেইগুলোর সম্পর্কে তারা আসলে জানেন, কিন্তু কোনো প্রশাসনের পক্ষ থেকে কেউ এসে বা কোনো ধরনের সতর্কতা এই ধরনের আমরা দেখিনি। এর আগে আমরা নানা ধরনের উদ্যোগ দেখেছি চট্টগ্রামে, যে রাত 8টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা, জনসমাগমপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, এই ধরনের নানা ধরনের তৎপরতা আমরা দেখেছি, কিন্তু এখন সেই রকম কোনো তৎপরতা আমরা দেখিনি। একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আমরা আজকে থেকে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে একটা কঠোর বিধিনিষেধের কথা বলা হয়েছে, চট্টগ্রামের অবস্থা কি দেখতে পাচ্ছেন? চট্টগ্রামের অবস্থা এখনো জনগণের মধ্যে অতটা সচেতন দেখিনি আমি। যারা সচেতন তবে উচিত সবার সচেতন হওয়া, সবাই মাস্ক পরা উচিত, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা উচিত, আর সরকারের বিধিনিষেধগুলো সবার কঠোরভাবে মানা উচিত। বিধিনিষেধ মানাতে কাউকে দেখেছেন যে কেউ নেমেছে বা কেউ কাজ করছে? এখনো আমার অতটা চোখে পড়ে নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কথা বলছিলাম একজন চট্টগ্রামের সাধারণ মানুষের সঙ্গে, যেমন একই চিত্র, তিনি একই কথা বললেন। আসলে ওই ধরনের কোনো তৎপরতা নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই যে গত 24 ঘন্টায় চট্টগ্রামে 260 জনের করোনা শনাক্ত হয়েছে। যদি স্বাস্থ্যবিধি মানার অবস্থাটা এরকমই থাকে তাহলে এই সংক্রমণ বাড়তেই থাকবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে শেষ। জায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামে 11 দফা বিধিনিষেধ প্রতিপালনের অবস্থা জানাতে যোগ দিয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ। এদিকে চট্টগ্রামে চলছে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে আবারও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে সাড়া কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থ বলছেন, যেখানে চট্টগ্রামে করোনার সংক্রমণ বাড়ছে, প্রতিদিন কিন্তু আসলে আক্রান্তের হার বেড়ে যাওয়ার কারণে হাসপাতালগুলোতে কিন্তু আসলে যে রোগীরা ভর্তি হচ্ছেন, তেমনিভাবে চিকিৎসক যারা আছেন তারাও কিন্তু অনেকটা হিমশিম খেতে হচ্ছে। সব মিলে বলা যায় যে শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ এখনো চলছে। আজকে পঞ্চম দিন যাচ্ছে। পঞ্চম দিনও অসংখ্য শিক্ষার্থী কিন্তু সকাল 9টা থেকে তারা টিকা নিচ্ছেন। চট্টগ্রামের 3টি কেন্দ্রে কিন্তু টিকা দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন শিক্ষা অফিসার আছেন। আমি জানতে চাচ্ছি, চট্টগ্রামে তো আপনারা আজকে পঞ্চম দিন পার হচ্ছে, এই পর্যন্ত কত শিক্ষার্থী টিকা পেয়েছে বলে মনে করছেন? আমাদের ড্রিমার কমিউনিটি সেন্টার চট্টগ্রামে আজকে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের আজকে টোটাল আমাদের 3668 জন শিক্ষার্থীর মধ্যে আমরা এই পর্যন্ত ভ্যাকসিন প্রদান করেছি 3480 জন শিক্ষার্থীকে। তো আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় এর সহযোগিতায় এবং সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় আমাদের জেলা শিক্ষা অফিস চট্টগ্রাম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এই কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। আশা করি যে আগামী কিছুদিনের মধ্যে আমাদের চট্টগ্রাম মহানগরীতে 12 থেকে 18 বছরের সমস্ত শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় আনতে পারবো।
আচ্ছা, যারা টিকা নিচ্ছে তাদের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কিনা সেদিকে কি আপনাদের তদারকি আছে কিনা? অনেক শিক্ষার্থী হলো ভয়ে, অনেকে হলো ভ্যাকসিন নেওয়ার আগে কিছু সামান্য ভয় থেকে একটু হয়ে যায়, তারপরে সাথে সাথে আমাদের এখানে ডাক্তার মহোদয়গণ সাথে সেটা করে ওইরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্টের কথা এখন পর্যন্ত আমরা পেয়ে নেই। সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, এবং আমরা সকল প্রতিষ্ঠানে আমরা চিঠি পাঠিয়েছি, আমরা প্রতিষ্ঠান প্রধান মহোদয়গণের সাথে আমরা সবসময় যোগাযোগ রাখছি। বাদ পড়া শিক্ষার্থীদের তালিকা অলরেডি আমরা চেয়েছি প্রতিষ্ঠান থেকে আমাদের জেলা শিক্ষা অফিসে প্রেরণ করার জন্য। এই তালিকাও প্রতিষ্ঠান প্রধানগণ জমা দিচ্ছে। তো আমরা আশা করছি যে সমস্ত শিক্ষার্থীকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। এদিকে পছন্দের প্রার্থীকে মেয়র বানাতে কাল ভোট দেবেন নোয়াখালী পৌরসভার ভোটাররা। পৌরসভার 34টি ভোট কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ চলবে। নোয়াখালী পৌরসভায় এবার ভোটার সংখ্যা ৭৫,৭২৬ জন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে প্রশাসন। দুপুরে নোয়াখালী জেলা স্কুল মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম। এরপর কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোট গ্রহণের বিভিন্ন সামগ্রী। ভোটের দিন 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 800 পুলিশ সদস্য ছাড়াও 3 প্লাটুন বিজিবি ও 3 প্লাটুন র্যাব সদস্য মোতায়েন করা হবে। টোটাল আমাদের 7 থেকে 8 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা কেন্দ্র থেকে শুরু করেছি। প্রয়োজন ছাড়া আপনার বাইরে বের হওয়ার দরকার নেই, আর যদি বেরই হন তাহলে অবশ্যই আপনাদের সাথে ন্যাশনাল ভোটার আইডি কার্ড আপনারা সঙ্গে রাখবেন। যেসব ইভিএম মাধ্যমে ভোট গ্রহণ শুরু হবে সেই সকল ইভিএম ইতিমধ্যে বিতরণ শুরু হয়ে গিয়েছে এবং তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এবং প্রিজাইডিং অফিসাররা তারা সর্বাত্মকভাবে সুন্দর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তৈরি করে দিবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালী পৌরসভা নির্বাচনের ভোট তো আগামীকাল, সেখানে প্রস্তুতি কেমন দেখছেন এবং সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? জানিয়ে রাখি যে আপনি জানেন রাত ফলে নির্বাচন, নোয়াখালী পৌরসভা নির্বাচন, নানান কারণে নোয়াখালী পৌরসভা নির্বাচন খুবই আলোচিত। বিশেষ করে সুদান থানার ভারপ্রাপ্ত শাহিদুদ্দিনকে প্রত্যাহার সহ বিভিন্ন কারণে নোয়াখালী পৌরসভার নির্বাচন ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আজ দুপুর 12টার দিকে নোয়াখালী পুলিশ সুপার নোয়াখালী জেলা স্কুল মাঠে এক নির্বাচনী ব্রিফিং করেন। নির্বাচনী মিটিংয়ে নোয়াখালী পুলিশ সুপার জানিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন করার জন্য তিনি 800 পুলিশ মোতায়েন করছেন এবং এছাড়া র্যাব, বিজিবি সহ আনসার ব্যাটালিয়ন ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনী টহলে থাকবে। এছাড়া আমি এখন আছি নোয়াখালী জেলা স্কুল মাঠে। জেলা স্কুল মাঠে এখানে এই মাঠে থেকে ইভিএম পদ্ধতিতে ভোটের সকল মালামাল বিতরণ করা হচ্ছে। নির্বাচনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের মালামাল নিয়ে যাচ্ছেন, এখনো বিতরণ করা চলছে। বিকেল 4টা পর্যন্ত এই বিতরণ চলবে। এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে নোয়াখালী সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য আমরা সব ধরনের সম্পূর্ণ করছি এবং ইতিমধ্যে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে এবং বিকেল পর্যন্ত এই মালামাল বিতরণ করা হবে। তো এটা গত কয়েকদিন থেকে আসলে এই নির্বাচন ঘিরে বিভিন্ন মহলের চোখ এই নোয়াখালী নির্বাচনের দিকে। নোয়াখালীতে বিএনপি সরাসরি কোনো প্রার্থী না থাকলেও বিএনপি দলীয় পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত 2 জন নির্বাচনে লড়ছেন, সরকার দলে লড়ছেন নৌকার প্রার্থী। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
স্বাগত আবারও চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। চট্টগ্রাম নগরের বঙ্গবন্ধু এভিনিউ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নগরীর অক্সিজেন চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, বঙ্গবন্ধু এভিনিউ হতে কুয়াইশ সংযোগ সড়ক পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা ও চলাচল অনুপযোগী হয়ে পড়ে। আর এই কারণে দীর্ঘ ৮ বছর যাবৎ সীমাহীন জনদুর্ভোগে এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, যানজট ভোগান্তিতে অতিষ্ঠ জনসাধারণ। তাই দ্রুত এই সড়ক সংস্কারের দাবি জানান এলাকাবাসী। অবিলম্বে এই দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। উক্ত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ অংশ নেন। কক্সবাজারের টেকনাফে 2.5 কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে কোস্টগার্ড, যার বাজার মূল্য 12,50,00,000 টাকা। তবে এই সময় কাউকে আটক করতে পারেনি তারা। শুক্রবার ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগা ছাড়া মেরিন ড্রাইভ এলাকা থেকে এসব মাদক আইস উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 6 জলদস্যুকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে আটককৃত জলদস্যুদের কাছ থেকে 3টি দেশি বন্দুক ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা সবাই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কক্সবাজার র্যাব 15-র সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বঙ্গোপসাগরের মহেশখালী সোনাদিয়া চ্যানেলে মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল দস্যু। এরই প্রেক্ষিতে ছদ্মবেশে র্যাবের একটি দল সাগরে অভিযানে যায়। এ সময় একটি ট্রলার থেকে এসব অস্ত্রগুলি সহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।